মতিউর ফয়সাল কাণ্ডে আলোচনায় রাজস্ব বোর্ড। লাকির মন্তব্যে তীব্র সমালোচনা, শাস্তি না হলে দুর্নীতি বাড়বেই বলছে টিআইবি। উচ্ছেদের পর আবারও খাল দখলের চেষ্টায় সাদিক এগ্রো ও ইউল্যাব। সাংবাদিক দেখে খোলা হলো টিন, আতঙ্কে আছেন স্থানীয়রা। পাল্টাপাল্টি নয়, দলের বর্ষপূর্তি উদযাপন চলছে, দাবি কাদেরের। ভারতের সাথে সম্পর্ক না থাকলে খবর ছিল মন্তব্য মোমেনের। খালেদা জিয়ার মুক্তির দাবিতে কাল রাজধানীতে বিএনপি সমাবেশ। দেশের অস্তিত্ব আজ বিপন্নের মুখে, বললেন মির্জা ফখরুল। এবং নিত্যপণ্যের চড়া মূল্যে পুড়ছে বাজার। 200-র উপরে কাঁচা মরিচ বস্তায় মূল্য লেখা বাধ্যতামূলক হলেও বাস্তবায়ন নেই চাল বাজারে। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন একেএসটিএম টিভার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। সাগর চুরি করে অঢেল সম্পদ গড়ে তোলার পাশাপাশি একের পর এক ভয়াবহ অভিযোগের পরও ধরাছোঁয়ার বাইরে মতিউর। তিনি গ্রেফতার হলে ফেঁসে যাওয়ার আশঙ্কায় তাকে বাঁচাতে উঠে পড়ে লেগেছে অনেক প্রভাবশালী। মতিউরের মতো আরেক কর্মকর্তা এনবিআর এর প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালেরও বিপুল অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। তার সম্পদের পাশাপাশি বেরিয়ে আসছে তার স্ত্রী ও শ্বশুর শাশুড়ির নামেও অঢেল সম্পদ গড়ার তথ্য। টিআইবি বলছে যে চিহ্নিত দুর্নীতিবাজদের বিচার না হলে দুর্নীতি বাড়বেই। আরো বাকিটা জানবো আমরা সহকর্মী শাহাদাত নিশাদের রিপোর্টে। সম্প্রতি 15 লাখ টাকায় ছেলের ছাগল কেনা নিয়ে গণমাধ্যমে সমালোচনার ঝড় ওঠার পর এনবিআর এর কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে একের পর এক সাগর চুরির তথ্য বেরিয়ে আসছে। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে তিনি। এত আলোচনার মাঝেও কেন ধরাছোঁয়ার বাহিরে মতিউর, তা নিয়ে জনমনে চলছে নানা আলোচনা সমালোচনা। মতিউরের মাধ্যমে যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, স্বর্ণ চোরাচালান করেছেন, তারা এখন মতিউরকে রক্ষা করতে মরিয়া। অভিযোগ আসছে যারা রক্ষা করতে চান তারা অনেকেই ক্ষমতাধর ব্যবসায়ী। মতিউরকে দিয়ে অনেক সুবিধা ভোগ করা, বিদেশে বিপুল অর্থ পাচার করাই এ তালিকায় রয়েছেন একাধিক ক্ষমতাধর সচিবও। এনবিআর এর সাবেক এ কর্মকর্তা দেশে না দেশ ছেড়েছেন, এ নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। তবে ইমিগ্রেশন সূত্র বলছে মতিউর দেশেই আছেন। তার সরকারি পাসপোর্টের তথ্য বলছে দেশ ছেড়ে পালাতে পারেননি শত শত কোটি টাকা হাতিয়ে নেয়া এ কর্মকর্তা। তাকে শনাক্ত করার জন্য আন্তর্জাতিক রেলপথ, সড়কপথ ও আকাশপথে তার পাসপোর্ট নম্বর সহ অন্যান্য সতর্ক তথ্য পাঠানো হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার গতিবিধি মনিটরিং করছে। তবে এনবিআর যেন মতিউর গড়ার কারখানা। গোয়েন্দা নজরদারিতে একাধিক কর্মকর্তা, তাদের মধ্যে প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল ও তার পরিবারের সদস্যদের নামে একাধিক প্লট ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংক হিসেবে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য মিলেছে। পাওয়া গেছে শ্বশুর শাশুড়ির নামে অঢেল সম্পদ গড়ে দেওয়ার তথ্য। দুদকের আবেদনে ফয়সাল ও তার স্বজনদের 87টি ব্যাংক হিসেব ফ্রিজের নির্দেশও দিয়েছেন আদালত। অসাধু কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দুর্নীতি কমবে না বলে মনে করেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বর্তমানে জাতীয় আইন এবং আন্তর্জাতিক আইনি কাঠামো এমন সুদৃঢ় আছে যে চাইলে সরকারের যদি সদিচ্ছা থাকে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যদি তৎপর হয় এবং সৎ সাহস এবং দৃঢ়তা থাকে, ব্যক্তির পরিচয় এবং অবস্থান দ্বারা প্রভাবিত না হয়ে তারা যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে, তাহলে তাদেরকে চিহ্নিত করে ফিরিয়ে আনা, দেশে ফিরিয়ে আনা, আইনের মুখোমুখি করা অবশ্যই সম্ভব। দেশে আইনের শাসনের বড় অভাবও দেখছেন টিআইবির নির্বাহী পরিচালক। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। গণমাধ্যম কর্মীদের নিয়ে বিরূপ মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। বিপুল অবৈধ সম্পদের তথ্য প্রকাশ্যে আসার পরও এত দাম্ভিকতা কিভাবে সম্ভব, সে প্রশ্ন তুলেছে সচেতন মহল। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রাজিম। এক ছাগলেই সব শেষ রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের। সম্প্রতি 15 লাখ টাকা মূল্যের এক ছাগল কোরবানির জন্য কিনে ফেসবুকে পোস্ট করেন মতিউরের ছেলে ইফাত। এরপরই সমালোচনার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। প্রশ্ন ওঠে তার আয়ের উৎস নিয়ে। আয়ের বিপরীতে তার ও তার পরিবারের সদস্যদের বিলাসী জীবন প্রকাশ্যে আসায় জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলেট ট্রাইব্যুনাল থেকে বাদ পড়েছেন তিনি। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পদও হারিয়েছেন। স্থগিত হয়েছে মতিউর সহ স্ত্রী সন্তানদের 8টি ব্যাংক হিসাব। এছাড়া মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
ছাগলকাণ্ডের পর প্রকাশ্যে আসে মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির অঢেল সম্পদের তথ্য। বেশ কিছুদিন আত্মগোপনে থাকার পর বৃহস্পতিবার প্রকাশ্যে আসেন নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। এদিন তিনি বেলা 11টায় নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে দুটি অনুষ্ঠানের প্রস্তুতি সভায় অংশ নেন। তবে সভাকক্ষে তিনি স্থানীয় সাংবাদিকদের প্রবেশ করতে দেননি। সভা শেষে কালো রঙের পাজেরো জিপে তিনি উপজেলা থেকে বেরিয়ে যান। তবে এ সময় সাংবাদিকদের নিয়ে বিরূপ মন্তব্য করেন মতিউরের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িতে ওঠার সময় দাম্ভিকতার সুরে লাকি বলেন, বড় বড় সাংবাদিকদের কিনেই উপজেলা পরিষদে এসেছেন, তারা আর কিছু করতে পারবে না, সব থেমে যাবে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িতে ওঠার সময় লাকি আরও অনেক বিরূপ মন্তব্য করেন। লাকিও সম্পদের পাহাড় গড়েছেন। সরকারি কলেজের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হয়ে কিভাবে হাজার কোটির সম্পদের মালিক হলেন তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। আবারও মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল দখলের চেষ্টায় বিতর্কিত সাদিক এগ্রো এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস। উচ্ছেদের পর বস্তিবাসী সরে যাওয়ায় রাতের আঁধারে বাঁশ ও দড়ি দিয়ে আরও বেশি জায়গা দখলে নেয়ার চেষ্টা করছে তারা। ভাঙা ফার্মে আবারও ফিরিয়েছে ছাগলও। তবে ক্যামেরায় কথা বলেনি সিটি কর্পোরেশন কর্মকর্তা। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জেট আই মামুন। উচ্ছেদ শেষ না হতেই ফের টিনের বেড়া মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালে। বাঁশ আর দড়ি দিয়ে খালের আরও বড় অংশ জুড়ে সীমানা দিয়েছে বেপরোয়া সাদিক এগ্রো। ভাঙা ফার্মেই আবারও ছাগল ঢুকিয়ে নিয়েছেন দখল, যা দেখে হতবাক উচ্ছেদ দলও। আমি তো যা দেখতে আসি যে ওরা আবার দখলের চেষ্টা আছে, দখলের চেষ্টা না হইলে তো ওরা আর ঘেরা দিত না। দেশ টিভির ক্যামেরা দেখে তড়িঘড়ি করে সরিয়ে নেওয়া শুরু করে বাঁশ দড়ি। ছাগল সরিয়ে নেওয়ার পাশাপাশি টিনের বেড়া খুলতে ব্যস্ত হয়ে পড়ে 8 থেকে 10 জন শ্রমিক। না, আমরা খুলে নিতে আসি, আমরা আসছি কাজ করার জন্য, বলছে খুলে নেওয়ার জন্য। টিনের বেড়া আমাদের এই যে মিনা বাজারে হারা কাজ করতে বলছে, জায়গা আছে ওর জন্য। কিছুক্ষণের মধ্যেই সাদিক এগ্রোর এক শ্রমিক তেড়ে এসে বাধা দেয় দেশ টিভি টিমকে, আর মিথ্যাচার শুরু করে টিনের বেড়া দিয়ে দখল চেষ্টারত ইউল্যাবো। আপনাকে বেড়া দিয়ে সরানোর পারমিশনটা কে দিয়েছে? দেখেন ওই যে যারা কাজ করতেছে আর এগোরেই বলছে। তা আপনি কাজ করবেন, আপনি কেন বেড়া দিয়ে আবার মাল দাদাম সব করালেন? বেড়া দিয়ে মাল সরানোর কে পারমিশন দিয়েছে আপনাকে? জায়গা তো বেড়া দেই নেই, আমরা ওনাদের সাথে কথা বলছি, ওনারা বলছেন যে আমাদের সাথে কথা বলেন, আমরা জায়গা নিয়ে আসেন, আমাদের দলিল আছে, আমাদের পর্চা আছে, আমাদের নাম খারিজ আছে, সব আছে, আমরা ওনে নিয়ে আসবো, আমরা ওনাদের সাথে কথা বলবো। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ক্যামেরার সামনে থেকে সরে যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্পত্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এখন আমি মিডিয়ার সাথে কথা বলবো না, আজকে আমরা দেখলাম যে আপনারা তো দখল উচ্ছেদ করলেন। ভয়ে ক্যামেরার সামনে বক্তব্য না দিলেও স্থানীয়রা বলছেন, উচ্ছেদ আর খনন হলেও আবারও খালটি দখলে নেবে প্রভাবশালীরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। বিএনপির পাল্টাপাল্টি নয়, দলের 75 বছর পূর্তিতে দেশ জুড়ে কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ, জানিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, যারা প্রতিদিন ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছেন তারা আবারও ভুল পথে হাঁটছেন। রাজধানীতে বাইসাইকেল র্যালি উদ্বোধন করে এসব কথা বলেন ওবায়দুল কাদের। জয় যাদব জানাচ্ছেন বিস্তারিত। প্রতিষ্ঠার 75 বছর উদযাপনে এবার ব্যতিক্রমী আয়োজন আওয়ামী লীগের। তরুণ প্রজন্মকে মুজিব আদর্শে উজ্জীবিত করতে শুক্রবারের বৃষ্টি ভেজা সকালটা অন্যরকম। রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে বের হয় বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা। শোভাযাত্রাটি খামারবাড়ি, আগারগাঁও, মিরপুর রোড ঘুরে শেষ হয় ধানমন্ডির 32 নম্বরে গিয়ে। অংশ নেন হাজারেরও বেশি সাইক্লিস্ট সহ দলের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। র্যালি পূর্ব সমাবেশে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলের 75 বছর পূর্তিতে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা, মহানগর পর্যায়ে বছর জুড়ে কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। এটি কারো পাল্টাপাল্টি কর্মসূচি নয়। বিএনপি বা বিরোধী দল তাদের কর্মসূচি পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আমরা নিতে যাচ্ছি না। আমাদের কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে, বছর ব্যাপী আমরা এই 75 বছর পূর্তি অনুষ্ঠান সারা বাংলাদেশে
চলবে। তিনি বলেন, বিদেশে প্রভু বিএনপির আছে, আওয়ামী লীগের নয়। ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে। তারা আবারও ভুল পথে হাঁটছে। তরুণদের কর্মসংস্থানের যে অঙ্গীকার নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ করেছে তা বাস্তবায়ন করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। তরুণ সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানাচ্ছে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। বঙ্গবন্ধু চেয়েছিলেন বাংলাদেশ হবে সুইজারল্যান্ড অব দ্য ইস্ট, বলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। শুক্রবার এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত আলোচনায় এসব কথা বলেন তিনি। বলেন, শেখ হাসিনা সরকার কোনো দেশের লেজুর বিক্রি করে না, বরং প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রেখে অধিকার অর্জন করে। বলেন, এখন কারো উপদেশ নেওয়ার সময় নেই, সময় এসেছে উপদেশ দেওয়ার। ভারতের সাথে সুসম্পর্ক না থাকলে খবর ছিল বলেও মন্তব্য করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। পিতা হিসেবে যা করার সেটা তিনি করে গেছেন, স্বীকৃতি অর্জন করেছেন। আমার থেকে কয়েক লক্ষ লোক ভারতে সহজে যাচ্ছে ট্রিটমেন্টের জন্য, সহজে যাচ্ছে বাজার টাজার করার জন্য। এইটাই তো বড় অর্জন। যদি সম্পর্ক খারাপ থাকতো তাহলে কিন্তু খবর ছিল। আর বঙ্গবন্ধু তার জীবনে সারা জীবনে তিনি শান্তির জয়গান গিয়েছেন। এই অঞ্চলে বাংলাদেশ হবে আপনার সুইজারল্যান্ড অব দ্য ইস্ট। দেশের সার্বভৌমত্ব এখন হুমকির সম্মুখীন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, সব রাজনৈতিক দল এক মঞ্চে না এলেও যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরে আনাই একমাত্র লক্ষ্য। রাষ্ট্র রক্ষার আন্দোলনে ব্যর্থ হওয়ার সুযোগ নেই বলেও জানান মির্জা ফখরুল। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বর্তমান সরকার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনীতে অংশ নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হলেও দুর্ভাগ্যজনকভাবে বর্তমান শাসক গোষ্ঠীর কারণে তা ব্যাহত হওয়ায় দেশকে আবার অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশকে আবারও আপনার অনিশ্চয়তা, অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং সেই প্রক্রিয়াই এখনো চলছে। এখন এটা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে যেখানে বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছে। একদিকে গণতন্ত্র নেই, অন্যদিকে আপনার দেশের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন হয়েছে। দেশের গণতন্ত্রের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ত্যাগের কারণে তার মুক্তির আন্দোলন গড়ে তোলাও জরুরি বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জীবন মৃত্যুর সঙ্গে যিনি লড়াই করছেন, সংগ্রাম করছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার একটা আন্দোলন খুব জরুরি। এটাকে আমি আলাদা করে দেখতে চাই না। এটা গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে এটা অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। অনেকেই বলতে চান যে বিএনপির নেতা তিনি নেন একা, তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং তার সংগ্রামের ভিত্তিটাই হচ্ছে গণতান্ত্রিক সংগ্রাম। সব রাজনৈতিক দলগুলো আমরা এক মঞ্চে উঠতে না পারলেও আমরা কিন্তু যুগবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তটাকে আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। সব রাজনৈতিক দলের সাথে আলোচনার মধ্য দিয়ে চূড়ান্ত আন্দোলন গড়ে তোলা হবে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, জনগণের পক্ষের আন্দোলন ব্যর্থ হওয়ার সুযোগ নেই। রাষ্ট্রকে রক্ষা করবার যে আন্দোলন, সমাজকে রক্ষা করবার যে আন্দোলন, এটা কখনো ব্যর্থ হতে পারে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রথম টিভি বিতর্কে বাক্য বানে জর্জরিত বাইডেন ট্রাম্প। গর্ভপাত, পররাষ্ট্র ও মুদ্রাস্ফীতি নিয়ে উত্তাপ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সম্পাদিত সব চুক্তি বাতিল ও চিহ্নিত দুর্নীতিবাজদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে নেতারা বলে, তিস্তা চুক্তি ও সীমান্ত হত্যা নিরসন না করে সরকার আবারও ভারতের সাথে চুক্তি করেছে, যেখানে দেশের চেয়ে ভারতের স্বার্থই বেশি গুরুত্ব পেয়েছে। দাবি করেন দেশের ভেতর দিয়ে ভারতের রেল চলাচল সার্বভৌমত্বকেই হুমকির মুখে ফেলবে। এজন্য অবিলম্বে সব চুক্তি বাতিলের আহ্বানও জানান নেতারা। যারা দুর্নীতি করে কানাডায় বেগম বাড়ি করছে, দ্বিতীয় হোম করছে আপনার মালয়েশিয়ায়, টাকার পাহাড় করছে সুইস ব্যাংকে, এদেরকে ধরিয়ে না বিচার করতে আমরা চাই কি চাই না। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই রেলপথ বাংলার জমিনে করতে দেব না। যা প্রয়োজন হয় ইসলামী আন্দোলন রক্ত দিয়ে ফিরাবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের যা কিছু করার আমরা করব, দেশকে বিক্রি করতে দেব না। দেখছেন সংবাদ রাত। দীর্ঘদিন ধরেই নিত্যপণ্যের উচ্চ মূল্যে পড়ছে বাজার। শাকসবজি, মাছ, মাংসের দামে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। সাপ্তাহিক ছুটির দিনে কারওয়ান বাজারে 200 টাকায় বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। 15 দিন ধরে 100 টাকার নিচে মিলছে না শসা। তবে মুদি পণ্য ও চাল বেচাকেনা চলছে আগের বাড়তি দামেই। ইফতেখার রেজা জানাচ্ছেন বিস্তারিত। কিছুতেই লাগাম টানা যাচ্ছে না নিত্যপণ্যের বাজারের। কোনো সুখবরই নেই নিম্নবিত্ত সহ সীমিত আয়ের মানুষের জন্য। নিত্যপণ্যের উচ্চ মূল্যে আয় ব্যয়ের হিসেব মেলানো দিন দিন কঠিন হয়ে পড়ছে। বাজারে শাকসবজি ও কাঁচামরিচের দাম এখনো চড়া। প্রতি কেজি করলা ও বেগুন 100 টাকা, শসা 110 থেকে 120 টাকায় বেচাকেনা হচ্ছে। তবে ঢেঁড়স ও পটল মিলছে 50 টাকার মধ্যে, আর কাঁচামরিচের কেজি 200 টাকা। সবকিছুই দাম বেশি, আর বৃষ্টি পড়লে তো নরমালি দেখি আরো বেশি দাম, সবকিছু বেড়ে যায়। বাজার করা অনেকই কষ্টকর। মাংস মাছ হয়তো বা মাঝে মধ্যে খাইলেন, কিন্তু সবজি তো রেগুলার কনজিউম করা যাবে। কেজিতে 20 টাকা 30 টাকা বেশি আর কি, সব সবজি আর কি। বাজারে যখন মাল আসে তারা সবাই সিন্ডিকেট করে একটা মালের দাম বাড়িয়ে দেয়। কারওয়ান বাজারে সাদা ও লাল ডিম বিক্রি হচ্ছে 132 ও 144 টাকা ডজন। ব্রয়লার মুরগি 10 টাকা বেড়ে হয়েছে 180 টাকা। সোনালিকা মুরগি বিক্রি হচ্ছে 320 টাকা কেজি দরে। আগে তো আমরা 240 টাকা পর্যন্ত নিছি, এখন 170 টাকা 80 টাকা ঠিক আছে। সোনালির দামটা একটু কম হলে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে খেতে পারতাম। লাল ডিমের ডজন চলে এখন 144 টাকা, 12 টাকা পিস পরে তাতে। আর সাদা মুরগির ডিম আছে, ওটার দামও মোটামুটি কমছে আর কি। এই সপ্তাহ যেটা বাড়ছে একটু উৎপাদন করছে কমছে, আর একটু চাহিদা বাড়ছে, এই কারণে হয়তো একটু দামটা বেশি। বোতলজাত 5 লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 770 থেকে 810 টাকায়। মসুর ডাল 110 থেকে 130, মুগ 160 থেকে 170 টাকা। আদার দাম কেজি প্রতি বেড়েছে 20 টাকা। সাধারণ যারা আছে আমরা খুব কষ্ট হয় এই সংসার চালাইতে। লিস্ট করা থাকে বাজারের সময় যে এটা কিনবো, দেখা গেছে দাম বেশি থাকার কারণে ওই একটা জিনিস কিনলে আরেকটা জিনিস কিনতে পারতেছি না। দিন গেলে দাম বাড়ে, কেন বাড়ে এটা তো আমরা বুঝি না, জানি না। পেঁয়াজ গ্যাসের সপ্তাহে ছিল 85 থেকে 90 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা, 95 থেকে 100 টাকা। আদা গ্যাসের সপ্তাহে ছিল 240 থেকে 260 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 280 থেকে 290 টাকা। বেড়েছে মাছের দামও। ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে 1800 টাকা কেজি। রুই, কাতলা ও মৃগেলের দাম কেজিতে বেড়েছে 100 টাকা। এই একটা ছোট ইলিশ মাছ 1200 টাকা যাচ্ছে, তো আলটিমেটলি আমাদের জন্য খুব কষ্ট হচ্ছে। মধ্যবিত্ত ফ্যামিলি এবং নিম্নবিত্ত এদের পক্ষে এটা খাওয়া সম্ভব না। এই মাছ যদি 1000 হইতো তাহলে জনগণ খাইতে পারতো। একটা মাছ 1800-1900 টাকা কেজি, কয় বেটা খাইতে পারবো? আর 760 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। চালের বাজার নিয়ন্ত্রণে সরকার বস্তার গায়ে মূল্য, ধানের জাত ও উৎপাদনের তারিখ লেখা বাধ্যতামূলক করলেও এ পর্যন্ত বাজারে তার বাস্তবায়ন নেই। সিদ্ধান্তের 2 মাস পেরিয়ে গেলেও হাতে গোনা 2-1 মিল মালিক আংশিক বাস্তবায়ন করেছেন। প্রশাসন বলছেন যে সরকারের নির্দেশনা না মানার কোনো সুযোগ নেই। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে চাল নিয়ে নাহিদ হাসান তিতাসের দ্বিতীয় পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব।
সরকারের নানা পদক্ষেপের পরেও নিয়ন্ত্রণে আসেনি দেশের চালের বাজার। ফলে চালের বাজার নিয়ন্ত্রণে গত ফেব্রুয়ারিতে খাদ্য মন্ত্রণালয় চালের বস্তার গায়ে দাম লেখার পাশাপাশি ধানের জাত, মিলের নাম ও উৎপাদনের তারিখ লেখা বাধ্যতামূলক করে পরিপত্র জারি করে। গত 14 এপ্রিল পহেলা বৈশাখ থেকে এ নির্দেশনা বাস্তবায়নের কথা থাকলেও তার 2 মাস পেরিয়ে গেলেও বাস্তবে তা এখনও কার্যকর হয়নি। দেশের বৃহত্তম চালের মুকাম কুষ্টিয়ার খাজানগরে হাতে গোনা 2-1 মিল মালিক আংশিকভাবে তথ্য লেখা শুরু করলেও অধিকাংশ মিল মালিকরাই বস্তায় এসব তথ্য ছাড়াই সরবরাহ করছেন চাল। এতে ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পয়লা বৈশাখ থেকে ঠিক আছে, চাউলের যেমন নাম, চাউলের দাম এবং চাউলের তারিখ দেওয়ার কথা ছিল মিল মালিকদের, সেটা মিল মালিকরা 2 মাস পার হয়ে গেলেও সেটা কিন্তু করে নাই। রেখা তো নেই, আরও দাম বেশি। খুচরা বিক্রেতারা বলছেন হাতে গোনা 2-1 বাদে খাজানগরের মিলগুলোতে এখনও বস্তার গায়ে তথ্য লেখা শুরু করেননি মিল মালিকরা। তাই আগের মতোই তথ্য ছাড়াই বস্তায় তাদের বিক্রি করতে হচ্ছে চাল। সবে মাত্র কয়েকটা মিলের লিখিত পাচ্ছি এবং বেশিরভাগ মিলই এখনো লেখি নাই। মিনিকেটের কিছু বস্তায় ওরা দামটা লিখছে, রেটও নাই, ধানের নামও নাই। এদিকে সরকারি নির্দেশনা বাস্তবায়নে চালকল মালিকরা দেখাচ্ছেন নানা অজুহাত। তারা বলছেন সরকার পরিপত্র জারি করলেও তাদের কিছু করার নেই। জাত এবং যে ডেটের যেই প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার জন্য আমরা আমাদের ডিসি মহোদয়ের কাছ থেকে আমরা 6 মাস সময় নিয়েছিলাম। 2 মাস পার হয়ে গেলে করছি না, এই জন্যে যে আমাদের কাছে সহজ কোনো এখন পর্যন্ত আমরা পাই নাই। সাল দিলে ভালো, যে 24 সাল পার হয়ে গেলে 25 সালে চালের বস্তাটা যদি বিক্রি থাকে হয় তাহলে বলা যাবে যে চালটা আপনার ডেট পার হয়ে গেছে। তবে প্রশাসন বলছে সরকারি নির্দেশনা না মানার কোনো সুযোগ নেই। নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন তারা। অনেকগুলো চাউল মালিক এটি প্রতিপালন করছে, আর কেউ কেউ এখনো প্রক্রিয়াধীন রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এটি যেন দ্রুতই বাস্তবায়ন হয় সে বিষয়ে খাদ্য অফিসার সহ আমাদের জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সকলেই আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি। চালের বাজার নিয়ন্ত্রণে সরকার চালের দাম নির্ধারণ সহ নানা পদক্ষেপ নিলেও তা কার্যকর করা সম্ভব হয়নি। তাই সরকারের বস্তার গায়ে চালের মূল্য, ধানের জাত ও উৎপাদনের তারিখ লেখা আদেও শতভাগ কার্যকর হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সন্দিহান। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সংবাদটাতে আরো থাকছে। টি-20 বিশ্বকাপের মেগা ফাইনালে কাল মুখোমুখি হচ্ছে ভারত ও সাউথ আফ্রিকা। ব্যর্থ মিশন শেষে দেশে টাইগাররা। একটু বৃষ্টিতেই তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন সড়ক, তৈরি হয় চরম জলাবদ্ধতা। এরই মধ্যে 2 সিটি কর্পোরেশন ড্রেন ও খাল পরিষ্কার সহ নানা উদ্যোগ নিলেও তাদের নজরে আসেনি ফ্লাইওভারের ড্রেনেজ ব্যবস্থা। তাই সামান্য বৃষ্টিতেই ফ্লাইওভার থেকে সরাসরি পানি পড়ছে সড়কে। এতে জলাবদ্ধতা সহ তৈরি হচ্ছে খানাখন্দ। রক্ষণাবেক্ষণের অভাবে পানি নিষ্কাশনের পাইপে জন্ম নিয়েছে বটগাছ। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন যে লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছে দেশের যোগাযোগ অবকাঠামো। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে থাকছে। দেখে মনে হচ্ছে ঝর্ণাধারা বইছে রাজধানী জুড়ে, তবে এটি কোনো ঝর্ণাধারা নয়। যোগাযোগ খাতে যুক্ত হওয়া ফ্লাইওভার থেকে সড়কে বৃষ্টির পানি পড়ার দৃশ্য। রাজধানীর ফ্লাইওভারগুলো থেকে পানি নিষ্কাশনের যথাযথ ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়কে জলাবদ্ধতা আরও বাড়াচ্ছে। বৃষ্টির পানি সরাসরি সড়কে পড়ায় তৈরি হচ্ছে খানাখন্দ। কারণ হচ্ছে জনভোগান্তির। ফ্লাইওভার সব পাইপটা তো দেখছেনি, সব পাইপ থেকে পানি বাইরে হয়। কোনো পাইপের ফ্লাইওভারের একটা দায়িত্বশীল লোক আছে, তাদের তো একটা কাজ নাই, তাদের কি কাজ এটা দেখতে পারে না। এই পানি যদি এখানে জমে তো 2-4 দিকে দিয়ে পানি যায়, যদি এক জায়গায় মোচক মার্কেটের দিকে যদি পানি পড়ে, পানি তো উপর থেকে বন্যা, নিচের থেকে বন্যা, চারোদিকে খালি বন্যায় বন্যায়। ফ্লাইওভার থেকে যে নিচে পানি পড়ে, এটা যদি ফ্লাইওভার থেকে পানি নিষ্কাশনে যদি ড্রেন করা হতো সুন্দর কইরা, তাহলে দেখা যাচ্ছে নির্দিষ্ট স্থানে পানিগুলো পড়তো। ফ্লাইওভার উপর দিয়ে যে পানিটা জমে নিচে পড়ে, এই পানিটা কোথায় যাবে? নিচের পানিটা তো যেতে পারে না, তারপর ফ্লাইওভারের পানি, তারপর এখানে কত ডাবল পানি সৃষ্টি হলো, উপরে ফ্লাইওভারের পানি, নিচের পানি। ফ্লাইওভারগুলোয় যে পানি নিষ্কাশনের পথ ছিল তার বেশিরভাগই এখন অযত্ন, অবহেলায় কোনো কাজে আসছে না। কোনো কোনো ফ্লাইওভারের নিচে পানি নিষ্কাশনের পাইপের মধ্যে জন্মেছে বটগাছও, আবার কোনো কোনো অংশের পাইপ ভেঙে পড়েছে। এমন বেহাল দশার পরও ফ্লাইওভারের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ চোখে পড়েনি। তবে গণমাধ্যমের কাছে বরাবরের মতো কর্মকর্তাদের আশ্বাস, খুব শীঘ্রই নেওয়া হবে কার্যকর ব্যবস্থা। আমাদের অংশে আমরা এটিকে জানেন যে এটিকে নান্দনিক করার জন্য একটি প্রকল্প আমরা অলরেডি করছি। আমার যতটুকু জানা মতে এরকম বটগাছ জন্মানো নেই,
তবু আমরা আপনাদের আবার খতিয়ে দেখব, অবশ্যই আমরা ব্যবস্থা নেব। আর পাইপের বিষয়গুলো হয়তো বলতে পারেন যে কারণ অনেক দিন রাস্তা নির্মিত হয়েছে, সেখানে কিছুটা পরিবর্তন পুরাতন হয়ে যেতে পারে, সেক্ষেত্রে সেটি রিপ্লেসমেন্টের বিষয়গুলো আসবে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন বড় বড় বিনিয়োগ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে টেকসই হচ্ছে না। বর্তমানে যে ফ্লাইওভারগুলি ঢাকার কেন্দ্রস্থলে হয়েছে এগুলি কিন্তু মেইনটেনেন্স প্র্যাকটিস নাই বললেই চলে। জলাবদ্ধতার উপরেও কারণ হচ্ছে, নিচেও কারণ হচ্ছে, এবং আমাদের সড়কগুলি টেকসইয়ের যেই উন্নয়নের ভূমিকাটা রাখার কথা সেখানে একটা অন্তরায় হচ্ছে। ফ্লাইওভার রক্ষণাবেক্ষণের জন্য দ্রুত সিটি কর্পোরেশনের পদক্ষেপ চান এই বিশেষজ্ঞ। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথম টিভি বিতর্কে একে অপরকে প্রশ্নবাণে জর্জরিত করেছেন জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জর্জিয়া অঙ্গরাজ্যে সিএনএন-এর আটলান্টা স্টুডিওতে চলে এ বিতর্ক, যেখানে পররাষ্ট্র, গর্ভপাত, কর্মসংস্থান, মুদ্রাস্ফীতি, অবৈধ অভিবাসনের মতো ইস্যু ছড়ায় উত্তাপ। সিএনএন-এর জরিপ বলছে দীর্ঘক্ষণের এই বিতর্কে ট্রাম্প জয়ী হয়েছেন। বিস্তারিত দেওয়ান মুবাশিরা হোসেনের রিপোর্টে। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রথম টেলিভিশন বিতর্কে মুখোমুখি জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় শুক্রবার সকাল 7টায় যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় সিএনএন-এর আটলান্টা স্টুডিওতে শুরু হয় এই বিতর্ক। বিতর্ক মঞ্চে একসাথে উঠলেও করমর্দন করতে দেখা যায়নি কাউকে। অর্থনীতি নিয়ে বিতর্ক শুরু, পর্যায়ক্রমে তা ছড়িয়ে যায় অভিবাসন, গাজা, ইউক্রেন ও আফগানিস্তান সহ বিভিন্ন ইস্যুতে। আগের যে সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ অনেক কমেছে। ট্রাম্প আমলে যা ছিল আকাশ ছোঁয়া। ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যা ইচ্ছা করতে বলেছেন। পুতিন ভেবেছিলেন 5 দিনের মধ্যেই কিয়েভকে নিয়ে যাবেন। ইসরায়েল ও গাজা ইস্যুতেও ছড়ায় উত্তাপ। বাইডেনকে ব্যঙ্গ করে ফিলিস্তিনি বলে আখ্যায়িত করেন ট্রাম্প। আর বাইডেনের দাবি হামাস এই যুদ্ধ বন্ধ করতে চাইছে না। And you should let him go and let him finish the job. He doesn't want to do it. He's become like a Palestinian, but they don't like him because he's a very bad Palestinian. He's a weak one. উত্তেজনার পারদ ছড়ায় ইউক্রেন রাশিয়া যুদ্ধ। পুতিনকে যুদ্ধাপরাধী আখ্যা দেন বাইডেন। আর ট্রাম্প বলেন আফগান থেকে সেনা প্রত্যাহারের কারণে ইউক্রেনে হামলার সাহস পেয়েছেন পুতিন। I will have that war. ইউক্রেনে রাশিয়ার হামলা চালানো ঠিক হচ্ছে না। অকারণে মানুষ হত্যা করা একটা বোকামি। 20 জানুয়ারি 2025 দেশের দায়িত্ব নেয়ার আগে পুতিন এবং জেলেনস্কির মধ্যে এই যুদ্ধটির মীমাংসা করে দেব আমি। And I will get it settled, and I'll get it settled fast before I take office. বাইডেনের শাসনামলে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি বেড়েছে বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেন মুদ্রাস্ফীতি ঘটাচ্ছে, আমি তাকে মুদ্রাস্ফীতি ছাড়াই দেশ দিয়েছি। মুদ্রাস্ফীতি না থাকার কারণ হলো অর্থনীতি গতিশীল ছিল না। আমি চাকরির সুযোগ তৈরি করে দিয়েছি। বিতর্কের রেশ টেনে ট্রাম্পকে যৌন নিপীড়ক আখ্যা দেন বাইডেন। Of having sex with a porn star. দেওয়ান মুবাশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। শুক্রবার স্থানীয় সময় সকাল 8টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। তবে 2 ঘন্টা করে কয়েক দফা সময় বাড়ানো হতে পারে। রাইসের উত্তরসূরি বেছে নিতে এবার প্রতিদ্বন্দ্বিতায় নামেন 6 প্রার্থী। তবে আমির হোসেন হাশেমি ও আলী রেজা জাকিনি ভোটের একদিন আগে প্রার্থিতা প্রত্যাহার করেন। তাই এখন লড়াই চলছে বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান ও বর্তমান স্পিকার বাঘের কালিবাফ, পারমাণবিক মধ্যস্থতাকারী দলের প্রধান সাইদ জালিলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তফাপুর মোহাম্মদী এবং সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ানের মধ্যে। এদের মধ্যে বাঘের কালিবাফ ও সাইদ জালিলি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এই নির্বাচনে ভোটার উপস্থিতি খুব বেশি হবে না বলে ধারণা করা হচ্ছে, কারণ অর্থনৈতিক সংকট, দমন পীড়ন সহ নানা ইস্যুতে তরুণ ভোটারদের মধ্যে রয়েছে হতাশা। দেখছেন সংবাদ রাত। এবার মিনস্টার গুগল টিভি টি20 বিশ্বকাপ প্রসঙ্গ। টি20
টি-20 বিশ্বকাপের মেগা ফাইনালে আগামীকাল মাঠে নামছে এবারের আসরের দুই অপরাজিত দল ভারত ও সাউথ আফ্রিকা। বারবার সেমিফাইনাল থেকে ফিরে যাওয়ার ব্যর্থতা পেছনে ফেলে ফাইনালে টিকিট পেয়েছে প্রোটিয়ারা, আর ইংল্যান্ডকে উড়িয়ে ফাইনালে উঠেছে ভারত। শনিবার বার্বাডোসের কেনসিংটন ওভালে বাংলাদেশ সময় রাত 8টায় জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ভক্তরা। আল মাহমুদ ফাহিমের ম্যাচ প্রিভিউ। মাসব্যাপী টি-20 মহারণের সমাপ্তি ঘটতে যাচ্ছে ভারত ও সাউথ আফ্রিকা মেগা ফাইনাল দিয়ে। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে টি-20-র দুই প্যাকেজ দল ভারত ও সাউথ আফ্রিকা। গ্রুপ পর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত অপরাজিত রোহিত শর্মা, এইডেন মার্কারামরা। সাউথ আফ্রিকা, যে নামের পিছনে বহু বছর ধরে লেগে আছে চোকার তকমা। ওয়ানডে বিশ্বকাপে 5 বার এবং টি-20-তে 2 বার সেমিফাইনাল খেলেছে প্রোটিয়ারা। আইসিসির মেগা ইভেন্টে বহুবার সেমিফাইনাল খেললেও স্বপ্নের ফাইনালে ওঠেনি কখনো। দীর্ঘ অপেক্ষা আর বহু ব্যর্থতার দুঃসহ স্মৃতি পিছনে ফেলে এবারের বিশ্বকাপে ফাইনালের টিকিট পেয়েছে দক্ষিণ আফ্রিকা। মার্করাম, ডিকক, মিলার, রাবাদাদের সামনে সুযোগ এসেছে বিশ্বমঞ্চে রূপকথা লিখার। তাই ভারতকে হারিয়ে ইতিহাস গড়তে প্রস্তুত প্রোটিয়ারা। তবে বড় আসরে ভারতের গল্পটা একেবারে আলাদা। বিশ্বমঞ্চে মেন ইন ব্লুদের দাপট সবার জানা। টি-20-র প্রথম বিশ্বকাপ শিরোপা জিতেছিল তারাই। তবে 2011 সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর মেগা ইভেন্টে বারবার ব্যর্থ হচ্ছিল ভারত। 10 বছরের ব্যর্থতা পিছনে ফেলে টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠেছে রোহিত শর্মার দল। তাদের সামনে সুযোগ নতুন ইতিহাস লিখার। টি-20 বিশ্বকাপে 2014 সালের ফাইনাল এবং 2016 ও 22 সালের সেমিফাইনালের হারের হতাশা কাটিয়ে ভারতকে আরও একটি শিরোপা উপহার দিতে চায় রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা। বিশ্বকাপে অপরাজিত দুই দলের মধ্যে শিরোপার লড়াই। ভারত নাকি সাউথ আফ্রিকা, কে হবে চ্যাম্পিয়ন তা জানার পাশাপাশি রোমাঞ্চকর লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। এ পর্যায়ে সংবাদপত্রের শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। মতিউর ফয়সাল কাণ্ডে আলোচনায় রাজস্ব বোর্ড। লাকির মন্তব্যে তীব্র সমালোচনা। শাস্তি না হলে দুর্নীতি বাড়বেই বলছে টিআইবি। উচ্ছেদের পর আবারও খাল দখলের চেষ্টায় সাদিক এগ্রো ও ইউল্যাব। সাংবাদিক দেখে খোলা হলো টিন, আতঙ্কে আছেন স্থানীয়রা। পাল্টাপাল্টি নয়, দলের বর্ষপূর্তি উদযাপন চলছে, দাবি কাদেরের। ভারতের সাথে সম্পর্ক না থাকলে খবর ছিল, মন্তব্য মোমেনের। খালেদা জিয়ার মুক্তির দাবিতে কাল রাজধানীতে বিএনপির সমাবেশ। দেশের অস্তিত্ব আজ বিপন্নের মুখে, বললেন মির্জা ফখরুল। এবং নিত্যপণ্যের চড়া মূল্যে পুড়ছে বাজার। 200-র উপরে কাঁচা মরিচ বস্তায় মূল্য লেখা বাধ্যতামূলক হলেও বাস্তবায়ন নেই চাল বাজারে। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাতে। আমাদের পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh টেলিভিশন অথবা @desh TV নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।